ওকে, আমরা লাস্ট ক্লাসে লেকচার 1 পড়েছি। তো এটা হচ্ছে আমাদের লেকচার 2। এটা এই লেকচার আমরা বেসিক এলিমেন্টস অফ ফর্মাল ল্যাঙ্গুয়েজেস এটা পড়ার চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে এই কোর্সটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজেস এন্ড কম্পাইলার্স। সো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজেস। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কম্পাইলার সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি। তো আজ আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ল্যাঙ্গুয়েজ বলতে কি এটা আমরা বুঝি। আমরা সবসময় কমিউনিকেট করি থ্রু ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন আমি যেটা বলছি তোমাদের সাথে, এটা আমরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলছি, দ্যাট ইজ বাংলা। আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলছি। আমি বলছি, তোমরা বুঝতে পারছো, কারণ আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজটা। তাহলে আবার ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি সেটা বোঝার দরকার। আমরা যেটা করছি এটা বা কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো আমরা যে কমিউনিকেশনটা করছি বা এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য জানার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে আগে। দেখো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইজ এনি ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ ইভলভড ন্যাচারালি থ্রু ইউজ অ্যান্ড রিপিটেশন উইদাউট কনসাস প্ল্যানিং অর প্রিমেডিটেশন। যে ল্যাঙ্গুয়েজ গুলা ন্যাচারালি ইভলভ হয়েছে, হ্যাঁ, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো প্রিমেডিটেশন ছাড়া, সেগুলোকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ বলি। যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, ফার্সি, উর্দু, যাই বলো না কেন, এগুলো সবই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এগুলো কেউ স্পেসিফিক্যালি এরকম করে তৈরি করে নাই, এটা ন্যাচারালি ইভলভ হয়েছে ব্যবহারের মাধ্যমে এবং রিপিটেশনের মাধ্যমে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আহ যে গ্রামার গুলো আমরা জানি, যেমন বাংলা একটা গ্রামার আছে, আমরা পড়ি, ইংলিশের গ্রামার আছে, সব ল্যাঙ্গুয়েজেরই গ্রামার আছে, তাই না? এই গ্রামার গুলো কিন্তু ল্যাঙ্গুয়েজের আগে আসে নাই, আগে ল্যাঙ্গুয়েজ আসছে, তারপরে গ্রামার গুলো তৈরি হয়েছে। দেখা যাচ্ছে উই ডিসকভার দ্য গ্রামার অফ আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থ্রু এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন। এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন মানে কি? মানে হচ্ছে অবজার্ভ করে, মানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অবজার্ভ করে করে গ্রামারটা জানার চেষ্টা করেছি বা ডিসকভার করেছি আসলে। ঠিক আছে, যে বাংলা ল্যাঙ্গুয়েজটা এমন, তাহলে গ্রামারটা কেমন হওয়া উচিত, সেভাবে আমরা একটা ফর্মুলেশনের মানে ফর্মুলা তৈরি করার চেষ্টা করেছি ল্যাঙ্গুয়েজটা দেখে দেখে। কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা আগেই গ্রামারটা চিন্তা করে নিই। ঠিক আছে, মানে আমরা চিন্তা করি যে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, সেই অনুযায়ী গ্রামারটা চিন্তা করি, তারপর সেই গ্রামার অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলা বা ওয়ার্ড গুলা সেগুলা আমরা তৈরি করি। যেমন দেখো, উই ডোন্ট ডিসকভার দ্য গ্রামার অফ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, উই স্টিপুলেট ইট, উই ডিফাইন ইট হাউএভার উই ওয়ান্ট। আমরা আগে থেকে আমরা কিন্তু এটা আমরা ডিসকভার করি না, যে ল্যাঙ্গুয়েজটা আছে সেখান থেকে আমরা গ্রামার ডিসকভার করলাম, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা হয় না। আর্টিফিশিয়াল বা ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা গ্রামারটাকে ডিফাইন করে নিই, যেভাবে আমাদের চাই, যেভাবে আমাদের প্রয়োজন, সেভাবে ডিফাইন করে দেন আমরা ওই গ্রামার অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায়, আমরা ধরো যদি সি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, এই সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু নির্দিষ্ট গ্রামার দিয়ে তৈরি করা হয়েছে আগে, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ল্যাঙ্গুয়েজটা এমন হওয়া প্রয়োজন, আমরা ঠিক তেমন করে গ্রামারটা তৈরি করছি, দেন ওই গ্রামার অনুযায়ী আমরা এখন ল্যাঙ্গুয়েজটা লিখি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা ন্যাচারালি ইভলভ হয় নাই বা ইউজের মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে এটার পরিবর্তন হয় নাই। ঠিক আছে, যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই আছে, এবং তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল যে আমরা কি কাজে এটা ব্যবহার করব, সেভাবেই তৈরি করা হয়েছে। ওকে, এখন ফর্মাল ল্যাঙ্গুয়েজের বেসিক এলিমেন্ট আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। যেমন ফার্স্ট হচ্ছে সিম্বল। সিম্বলটা কি? দেখো, a symbol is an abstract entity that we shall not define formally, just as point and line are not defined in geometry. Sorry. সিম্বল হচ্ছে ওই ধরনের এন্টিটি যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি বলছি, যেগুলো কোনো ডেফিনেশন হয় না। যেমন সহজ ভাষায় তুমি যখন জিওমেট্রিতে একটা পয়েন্ট, একটা লাইন, এগুলোকে ডিফাইন করতে পারা যায়? করতে পারা যায় না। আমরা পয়েন্টকে কিভাবে ডিফাইন করব? ডিফাইন করা সম্ভব না। বা তুমি বাংলার ক্ষেত্রে ধরো ক, তারপর হচ্ছে খ, তারপর ইংলিশের ক্ষেত্রে এ, বি, এই সিম্বলগুলো ডেফিনিশন, এগুলো কিভাবে আসলো? এগুলো কিন্তু কোনো ডেফিনিশন নাই, এগুলো অ্যাবস্ট্রাক্ট সিম্বল বলা হয়। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিছু অ্যাবস্ট্রাক্ট সিম্বল এবং থাকবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী দেখবো ধীরে ধীরে। অ্যালফাবেটটা কি? পরের টপিক হচ্ছে অ্যালফাবেট।
অ্যালফাবেট কিন্তু আমরা মোটামুটি জানি, তাই না? বাংলার ক্ষেত্রে ক খ গ ঘ ঙ এগুলো দিয়ে যে অ্যালফাবেট হয়, ইংলিশের ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত 26টা এগুলো অ্যালফাবেট হয়। দেখি অ্যালফাবেটের মধ্যে কি বলা হচ্ছে। An alphabet is a finite non-empty set of symbols. আমরা যা জানি এখানে কিন্তু ঠিক তাই বলা হচ্ছে, ঠিক আছে? এ থেকে জেড, এখানে এ বি সি ডি এগুলো কিন্তু প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সিম্বল একটা একটা, ঠিক আছে? এই সিম্বল গুলা মিলে যে ফাইনাইট, মানে কি নির্দিষ্ট সংখ্যক একটা সংখ্যা থাকবে, নন এমটি সেট অফ সিম্বলস। মানে অ্যালফাবেট বলতে একটা সেট বোঝানো হচ্ছে, যে সেটটা অবশ্যই নন এমটি হইতে হবে, তার মানে কিছু না কিছু সিম্বল তার মধ্যে থাকতে হবে, এবং এটা ফাইনাইট হইতে হবে, এটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে, তাহলে সেই সেটটাকে আমরা অ্যালফাবেট বলবো। Conventionally, we use the symbol capital sigma for an alphabet. অ্যালফাবেটকে আমরা এই সিগমা দিয়েই রিপ্রেজেন্ট করব। এটা মনে রাখতে হবে, আমরা দেখবো এরপর থেকে প্রত্যেক জায়গায় সিগমার প্রচুর ব্যবহার আছে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে, এই ক্যাপিটাল সিগমা দিয়ে আমরা অ্যালফাবেটকে মিন করি। কিছু এক্সাম্পল দেখো। অ্যালফাবেট সিগমা ইজ ইকুয়ালস টু 0 1 একটা সেটের মধ্যে আছে, কার্লি ব্রেসেসের মধ্যে, এন্ড এটার মধ্যে এটা হচ্ছে একটা অ্যালফাবেট। 0 এবং 1 এই দুইটা হচ্ছে অ্যালফাবেটের সিম্বল, ঠিক আছে? সো ওই দুইটা সিম্বল দিয়ে এই অ্যালফাবেটটা তৈরি হয়েছে। 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল, এই এই দুইটা সিম্বল মিলে একটা সেট হলো ফাইনাইট নন এমটি সেট, এবং সেটাকে আমরা অ্যালফাবেট বলছি। অ্যালফাবেট নাম দিতে পারি আমরা বাইনারি অ্যালফাবেট, ঠিক আছে? এই দুটো সিম্বল বাইনারি ক্ষেত্রে কাজ হয়। একইভাবে যেমন দেখো, যদি এ থেকে জেড পর্যন্ত লোয়ার কেজে আমি লিখে একটা সেট তৈরি করি, সেটাকে আমরা কি বলতে পারবো? দ্য সেট অফ অল লোয়ার কেজ লেটার্স, এটা আমরা অ্যালফাবেট বলতে পারবো একটা। এইরকম যে কোনো সিম্বল দিয়ে আমরা সেট তৈরি করতে পারলে সেগুলো আমরা অ্যালফাবেট বলতে পারবো, ঠিক আছে? স্ট্রিং বা ওয়ার্ডটা কি? দেখো, string or sometimes word is a finite sequence of symbols chosen from some alphabet. একটা জিনিস চিন্তা করো, আইডিয়া গুলা কত সিমিলার আমাদের সাথে। আমরা ধরো ইংলিশে ক্লাস লিখলাম, হ্যাঁ, আমরা এখন ক্লাসের মধ্যে আছি, তাই তো? এখন ক্লাসটা যদি আমি স্পেলিং করতে চাই, কি কি আসবে? সি এল এ ডাবল এস। এখন সি এল এ ডাবল এস এইগুলো মিলে একটা ওয়ার্ড হলো ক্লাস। ক্লাস একটা মিনিং আছে। এখন এই সি এল এ এস এস এগুলো কি, আমি সেপারেটলি চিন্তা করি, এগুলো কিন্তু একটা একটা সিম্বল, ইংলিশের সিম্বল, তাই না? সি এল এ এস এস। তাহলে কি হলো, আমি কতগুলা সিম্বল, ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস, কতগুলো সিম্বল আমি পরপর বসিয়ে একটা ওয়ার্ড তৈরি করলাম। এখানেও কিন্তু এক্স্যাক্টলি তাই বলা হচ্ছে। স্ট্রিং বা ওয়ার্ড হলো কি, ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস চুজেন ফ্রম সাম অ্যালফাবেট, নির্দিষ্ট অ্যালফাবেট থেকে আসতে হবে। আমি যদি ক্লাসের মধ্যে বানান স্পেলিং লিখলাম, সি এল এ ক, সি এল এ ক, এটা লিখলাম। এটা যদি লিখি আমি, তাহলে কোনো একটা মিনিং থাকবে? থাকবে না, কারণ এই সিম্বল দুইটা জায়গা থেকে চলে আসছে। সি এল এ আসছে ইংলিশ থেকে, আবার ক আসছে বাংলা থেকে। তো এরকম হলে সেটা মিনিংলেস হয়ে যাবে। এজন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গা থেকে আমাদের নির্দিষ্ট একটা অ্যালফাবেট থেকে নিতে হবে সিম্বল গুলা, এবং ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল যদি নিয়ে নিতে পারি আমরা, তাহলে সেটাকে আমরা একটা স্ট্রিং বলতে পারবো, ঠিক আছে? মানে এখানে দেখো 0 1 1 0 1, এখানে সিম্বল কিন্তু দুইটা, 0 and 1। এই 0 এবং 1 সিকুয়েন্সিয়ালি পাশাপাশি বসানোর কারণেই কিন্তু এটা একটা স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে? 1 1 1 অ্যানাদার স্ট্রিং, সেম অ্যালফাবেট, 0 1 অ্যালফাবেট থেকে আসছে, ঠিক আছে? আমি একটু বলছিলাম যে ক্লাস সি এল এ এস এস, এটা ইংলিশ অ্যালফাবেট থেকে আসছে, এবং এটা ইংলিশ ওয়ার্ড হিসেবে বলতে পারবো আমরা, ঠিক আছে? কিন্তু এমন হবে না সি এল এ ক, এটা কোনো ওয়ার্ড হয় না বা স্ট্রিং হয় না। কারণ কি? কারণ এখানে যে সিম্বল গুলো আসছে, সিম্বল গুলো একটা সেম অ্যালফাবেট থেকে আসে নাই। ওকে, নেক্সট আসো এমটি স্ট্রিং। দেখো কি বলছে, the empty string is the string with zero occurrences of symbols. The empty string is the string with zero occurrences of symbols. তার মানে এই স্ট্রিং এর মাঝে কোনো সিম্বল থাকবে না, সেজন্যই বলা হচ্ছে এমটি স্ট্রিং, ঠিক আছে? This string denoted by epsilon is a string that may be chosen from any alphabet whatsoever. এবং যেহেতু
এটা এমটি স্ট্রিং, এর মাঝে কোনো সিম্বল থাকবে না, সেজন্যই এই স্ট্রিংটা আমরা যে কোনো অ্যালফাবেট থেকে নিতে পারি, কোনো টেনশনের কিছুই নেই, কারণ কোনো সিম্বলই নেই, তো চিন্তার তো কোনো কারণই থাকবে না। এটাকে আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করবো, এটা খেয়াল করতে হবে। কিন্তু আগে আমরা একটা সিম্বল দেখছি, এটা অনেক লাগবে, হচ্ছে সিগমা। সিগমা দিয়ে আমরা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করি, আর এখানে এপসাইলন, এটা হচ্ছে এমটি স্ট্রিং, এটা আমাদের অনেক প্রয়োজন হবে সামনে। দেন লেন্থ অফ আ স্ট্রিং, এটা আমার মনে হয় তোমাদের বলার কিছু নাই, তারপর বলে যাই, খুবই পরিচিত। দ্য লেন্থ অফ আ স্ট্রিং ইজ দ্য নাম্বার অফ পজিশনস ফর সিম্বলস ইন দ্যাট স্ট্রিং। এটা জিনিস খেয়াল করো, আমরা জানি, আমরা সহজে বলে ফেলি কি দ্য নাম্বার অফ সিম্বলস অ্যাজ দ্য লেন্থ, তাই না? এটা বলি দ্য নাম্বার অফ সিম্বলস, যে একটা স্ট্রিং এর মাঝে কয়টা সিম্বল আছে সেটাকে আমরা লেন্থ বলি। কিন্তু সেটা কিন্তু যদি স্ট্রিক্টলি চিন্তা করো, সেটা কিন্তু ঠিক না। কারণ এখানে দেখো এই স্ট্রিংটার মাঝে সিম্বল কয়টা আছে? সিম্বল কিন্তু দুইটা আছে মাত্র, 0 and 1। এগুলা রিপিটেশন মাধ্যমে এখানে পাঁচটা, মানে পাঁচ জায়গায় ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি 0 1 সিম্বলটা, কিন্তু অ্যাকচুয়ালি সিম্বল হচ্ছে দুইটা, 0 এবং 1। তো আমি যদি বলি দ্য নাম্বার অফ সিম্বলস, তাহলে তো সেই অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্যাট ডেফিনেশন, দ্য লেন্থ অফ দিস স্ট্রিং শুড বি 2, দ্য নাম্বার অফ সিম্বলস দ্যাট ইজ 2। কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন যদি এইভাবে বলা হয়, দেখো দ্য লেন্থ, এটা দেখো, দ্য লেন্থ অফ আ স্ট্রিং ইজ দ্য নাম্বার অফ পজিশনস ফর সিম্বলস ইন দ্যাট স্ট্রিং। মানে ওই স্ট্রিং এ সিম্বলের জন্য কয়টা পজিশনস আছে, দ্য নাম্বার অফ পজিশনস ফর সিম্বলস ইন দ্যাট স্ট্রিং। তাহলে আমি যদি এই ডিভিশন অনুযায়ী চিন্তা করি, তাহলে দেখো এখানে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এ সিম্বলের জন্য কয়টা পজিশন আছে, 1 2 3 4 5। সিম্বলের জন্য 5টা পজিশন আছে, সেজন্য বলা হচ্ছে দ্য লেন্থ অফ দিস স্ট্রিং ইজ 5। ওকে, আমরা হয়তো কনসেপচুয়ালি ঠিকই ছিলাম, ঠিকই জানতাম, বাট যদি ডেফিনেশন এটা ইউজ করি দ্য নাম্বার অফ সিম্বলস, তাহলে স্ট্রিক্টলি চিন্তা করতে গেলে দিস ইজ রং। ওকে, আমরা এভাবে চিন্তা করবো। The standard notation for the length of a string is, string w is, দেখো bar of w। আমরা যদি স্ট্রিং এর দুই সাইডে, দুই পাশে মডুলাস বলি, অনেক সময় আমরা বার দিয়ে দিই, তাহলে এটাকে আমরা লেন্থ হিসেবে বুঝবো, মিন করবো। যেমন এটা লেন্থ হচ্ছে 3, এটার লেন্থ ডেফিনেটলি 0 হবে, কারণ এপসাইলন হচ্ছে এমটি স্ট্রিং, এটার মাঝে কোনো সিম্বল নাই, দ্যাটস ওয়াই তার লেন্থ 0। এর নেক্সট টপিক হচ্ছে প্রিফিক্স অফ আ স্ট্রিং। দেখো ডেফিনেশন কি, a prefix of a string is any number of leading symbols of that string। আবার বলছি, a prefix of a string is any number of leading symbols of that string। সো ওই স্ট্রিং এর সামনে, মানে যে লিড করছে এমন যে কোনো সংখ্যক নাম্বার, যে কোনো সম্ভব স্ট্রিং এ, সেটাকে আমরা প্রিফিক্স বা প্রিফিক্স বলবো আর কি, যে কোনো ধরনের, মানে যে কোনো সংখ্যক সিম্বল আর কি। যেমন স্ট্রিং এ বি সি আছে, এটার প্রিফিক্স কি হতে পারে? ফার্স্ট অফ অল, যদি আমি কোনো সিম্বল না নেই, কোনো সিম্বল নাই, এমটি স্ট্রিং, সেটা হতে পারে কোনো সিম্বল নিলাম না। দেন আমি যদি একটা সিম্বল কথা চিন্তা করি, তাহলে সেটা কি হবে, এ। দেন যদি দুইটা সিম্বল চিন্তা করি, এ বি। দেন তিনটা সিম্বল চিন্তা করলে এ বি সি। সো আমি ফার্স্ট পজিশন থেকে শুরু করব, দেন যতগুলো স্ট্রিং আমার, সরি, যতগুলো সিম্বল আর পর্যন্ত যতগুলো নিব, সেগুলোকে আমরা প্রিফিক্স বলবো। বাট শুরু হবে হচ্ছে স্টার্টিং অফ দ্য সিম্বল থেকে। দেখো এখানটা একটা মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রিফিক্স অফ আ স্ট্রিং আদার দ্যান দ্য স্ট্রিং ইটসেলফ ইজ কল্ড প্রপার প্রিফিক্স। A prefix of a string other than the string itself is called proper prefix। জিনিস খেয়াল করো, এখানে যে এবিসিটা ছিল, যে এবিসি, এটা প্রিফিক্স আমরা কি কি পেয়েছি, এপসাইলন, এ, এবি এন্ড এবিসি, তিনটা পেয়েছি। এর মধ্যে একটা প্রিফিক্স কিন্তু আছে, সেটা হচ্ছে ওই স্ট্রিংটা ইটসেলফ, হচ্ছে এবিসি। তাহলে এই সবগুলো প্রিফিক্স, এটা ঠিক আছে, এই সবগুলো প্রিফিক্স, কিন্তু প্রপার প্রিফিক্স কোনগুলা? শুধুমাত্র এই তিনটা। এই তিনটা হচ্ছে এই স্ট্রিং এর প্রপার প্রিফিক্স, কারণ প্রিফিক্স গুলো থেকে ওই স্ট্রিংটাকে বাদ দিলে যেটা পাই আমরা, সেটাকে বলা হয় প্রপার প্রিফিক্স। ওকে,
সাফিক্স অফ স্ট্রিং একই জিনিস, জাস্ট পার্থক্য হচ্ছে দেখো সাফিক্স অফ স্ট্রিং ইজ এনি নাম্বার অফ ট্রেলিং সিম্বলস অফ দ্যাট স্ট্রিং, এনি নাম্বার অফ ট্রেলিং সিম্বলস, তার মানে স্ট্রিং এর শেষে, ঠিক আছে, আগে আমরা স্ট্রিং শুরুতে বলছি, আমি স্ট্রিং এর শেষে। দেখো সেম স্ট্রিং এবিসি, তার সাফিক্স কি কি হবে, আবার এপসিলন আসতে পারে ফার্স্ট, কারণ এপসিলন হচ্ছে এমটি স্ট্রিং। দেন আমি যদি একটা সিম্বল কথা চিন্তা করি তাহলে কোনটা আসবে, সি আসবে, দুইটা আসলে বিসি আসবে, তিনটা আসলে আবার এবিসি চলে আসবে, ঠিক আছে। এক্ষেত্রেও প্রপার সাফিক্সের ব্যাপারটা আছে। প্রপার সাফিক্স কোনগুলো হবে, এপসাইলন, সি অ্যান্ড বিসি, এই তিনটা হচ্ছে প্রপার সাফিক্স, কারণ এবিসি সাফিক্সটা এবং স্ট্রিংটা সেম, সো এটা বাদ দিতে হচ্ছে। তো সেগুলো জানানোর জন্য খুব বেশি যে কাজে লাগে আমাদের সেটা না, আমরা একটা কোশ্চেন ছিল, কোশ্চেন গুলো ক্লাসে পরে করবো, হ্যাঁ শুরু করি, শেষ করি তো পারবো। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে কনক্যাটেনেশন অফ স্ট্রিংস। এটা অ্যাকচুয়ালি বলার কিছুই নাই, সরাসরি এক্সাম্পলে চলে যাই। আচ্ছা একবার বলে যাই একটু, দ্য কনক্যাটেনেশন অফ টু স্ট্রিংস ইজ দ্য স্ট্রিং ফর্মড বাই রাইটিং দ্য ফার্স্ট followed by the second with no intervening space. Concatenation হচ্ছে কি, formed by writing the first followed by the second, so first string then second string, but মাঝে কোনো স্পেস থাকবে না। যেমন এখানে x অনন 01 y 001, যদি এই দুটো কনক্যাটেনেশন করতে হয় তাহলে ফার্স্ট আমাকে x লিখতে হবে, অনন 01 লিখতে হবে, দেন y লিখতে হবে 0011, এর মাঝে কোনো স্পেস থাকবে না। ওই লেন্থটা কি হবে, x প্লাস y এর লেন্থ হবে, ঠিক আছে। যদি x এর লেন্থ i হয় এবং y এর লেন্থ j হয় তাহলে x y এর লেন্থ হবে i প্লাস j, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন দেখো আইডেন্টিটি আছে একটা, দ্য এমটি স্ট্রিং ইজ দ্য আইডেন্টিটি ফর দ্য কনক্যাটেনেশন অপারেটর, দ্যাট ইজ এপসিলন এবং ডাব্লিউ যদি কনক্যাট করা হয় আমরা কি পাবো, ডাব্লিউ পাবো। আবার যদি ডাব্লিউ এবং এপসিলন কনক্যাট করা হয় তাহলে আমরা কি পাবো, ডাব্লিউ পাবো। এটা এফ কে কনক্যাটেনেট, যে কোনো স্ট্রিং এর সাথে যদি আমি এপসিলন কে কনক্যাট করি তাহলে আমরা সেই স্ট্রিংটাই পাবো, ঠিক আছে। পাওয়ারস অফ অ্যান অ্যালফাবেট, অ্যালফাবেটের সিম্বল কি আমরা দেখে আসছি আগে, সিগমা। So if sigma is an alphabet, the set of all strings of a certain length from that alphabet can be expressed by using an exponential notation. এখন ধরো আমরা সিগমা দিয়ে কি মিন করি, একটা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করি। এখন অ্যালফাবেট মধ্যে কি থাকবে, ডেফিনেটলি সিম্বল থাকবে, ঠিক আছে। মানে সিম্বল গুলো দিয়ে স্ট্রিং তৈরি হয়, সেটা আমরা একটু আগেই দেখছি। যে কোনো সংখ্যক সিম্বল যেন সিকুয়েন্সিয়ালি পাশাপাশি বসাই যে কোনো নির্দিষ্ট অ্যালফাবেট থেকে, তাহলে সেটা স্ট্রিং হবে। এখন স্ট্রিং গুলার ডেফিনেটলি লেন্থ আছে, এখানে বলা হচ্ছে the set of all strings of a certain length, the set of all strings of a certain length, এই অ্যালফাবেট থেকে ধরো আমি ধরে নিলাম যে স্ট্রিং এর লেন্থ 3, সো আমি জানতে চাচ্ছি যে এই অ্যালফাবেট থেকে 3 লেন্থের স্ট্রিং কি কি হতে পারে বা কি কি আছে, ঠিক আছে। সো এই ধরনের স্ট্রিং গুলোর ক্ষেত্রে আমরা এক নোটেশনের দিয়ে সাহায্যে প্রকাশ করি, এক্সপোনেনশিয়াল নোটেশন। নোটেশন হচ্ছে দেখো সিগমা টু দি পাওয়ার কে, এখানে সিগমার পাওয়ার কে দিয়ে বোঝানো হচ্ছে কে লেন্থের স্ট্রিংটা আসবে, বা এই অ্যালফাবেট থেকে আমরা কে লেন্থের স্ট্রিং চাচ্ছি, ঠিক আছে। দেখো বলা হচ্ছে কি, সিগমা কে ইজ ডিফাইন্ড as the set of strings of length k, each of whose length a symbol is in sigma. তো সিগমা কে দিয়ে বোঝানো হচ্ছে এমন একটা সেট যে সেটের মাঝে স্ট্রিং আসবে, বাট স্ট্রিং এর লেন্থ হবে কে, প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হবে কে, এবং সিম্বল গুলো কোথা থেকে আসবে, এই সিগমা থেকে। তাহলে যদি অ্যালফাবেট আমাদের কাছে থাকে, ধরো আমি লিখলাম এক্সাম্পল, নিচে আছে এই লেখা দরকার নাই, নিচে এক্সাম্পলটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সিগমা 0, তার মানে 0 লেন্থের স্ট্রিং, সেটা কি, এপসাইলন, সবার জন্য সত্য, ঠিক আছে। এখন আসো এটা, এই সিগমাটা অ্যালফাবেট, এবার 3টা সিম্বল আছে এ, বি এবং সি, ঠিক আছে। এখন যদি সিগমা 1 আমি বলি
তাহলে সিগমা ওয়ান দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয় বা কি মিন করতে চাচ্ছি আমরা? আমরা বলতে চাচ্ছি যে সিগমা হচ্ছে এমন একটা সেট, যে সেটের মাঝে কিছু স্ট্রিং থাকবে, যে স্ট্রিং গুলোর লেন্থ হবে ওয়ান, এবং অ্যালফাবেটটা সিগমা থেকে আসবে, সরি সিম্বল গুলা সিগমা থেকে আসবে। তাহলে দেখো এ, বি এবং সি তিনটা সিম্বল আছে। যদি লেন্থ ওয়ান এর স্ট্রিং আমরা পেতে চাই তাহলে কি কি সম্ভব? এ বি সি সম্ভব, যার একটা লেন্থের স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং হওয়ার জন্য কিন্তু লেন্থ বেশি হওয়া জরুরি না, একটা মানে একটা সিম্বল দিয়ে একটা স্ট্রিং হওয়া সম্ভব। ঠিক আছে, সেটা দিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু যদি সিগমা পাওয়ার টু হতো, সিগমা টু দি পাওয়ার টু দিতে হয়, তাহলে আমরা কি বুঝবো? আমাদের এই সেটটার মাঝে দুই লেন্থের স্ট্রিং থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের মূল অ্যালফাবেট ছিল এটা, এ বি সি ছিল তিনটা সিম্বল। তাহলে এই তিনটা সিম্বল দিয়ে দুই লেন্থের স্ট্রিং কি কি হওয়া সম্ভব? দেখো, এ এ, বি এ বি, এ সি বি এ বি, বি বি সি, সি এ সি, বি সি সি। ঠিক আছে, সেখানে প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে টু, এবং স্ট্রিং গুলা যে সিম্বল দিয়ে তৈরি হয়েছে সিম্বল গুলো আসছে সিগমা থেকে। দ্যাটস ইট। একইভাবে সিগমা টু দি পাওয়ার থ্রি, এটা দিয়ে কি বুঝবো আমরা? এই অ্যালফাবেটের মাঝে তিনটা, সরি তিন লেন্থের স্ট্রিং থাকবে সব মিলে, এবং এই স্ট্রিং গুলা সিম্বল আসবে সিগমা থেকে। ওকে, জাস্ট এইটুকুই। এটাও মনে রাখতে হবে, কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট, তো এটা খেয়াল রাখতে হবে এই সিম্বলটা, এটা দিয়ে কি মিন করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লিন স্টার। দেখো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দ্য সেট অফ অল পসিবল স্ট্রিংস অফ অল পসিবল লেন্থস ওভার অ্যান অ্যালফাবেট সিগমা ইজ কনভেনশনালি ডিনোটেড বাই সিগমা স্টার, দ্যাট ইজ ক্লিন স্টার। এখন যদি সিগমার উপরে স্টার দেওয়া হয়, ওয়ান টু থ্রি ফোর এগুলো না লিখে যদি স্টার দেওয়া হয়, তার মানে স্টার দিয়ে বিন করে যে সব ধরনের লেন্থ। সব ধরনের লেন্থের মধ্যে কি আসতে পারে? লেন্থ জিরো আসতে পারে, লেন্থ ওয়ান আসতে পারে, টু থ্রি ফোর ফাইভ সিক্স, যা সম্ভব সব লেন্থের। ঠিক আছে, তাহলে এখানে যে স্ট্রিংটা তৈরি হবে, যে সেটটা তৈরি হবে, এই সেটের মাঝে সবগুলো স্ট্রিং চলে আসবে, এই অ্যালফাবেট থেকে যত স্ট্রিং তৈরি হওয়া সম্ভব। ঠিক আছে, যদি সিগমা দিয়ে অ্যালফাবেটটা আমার জিরো ওয়ান হয় এবং তার উপরে যদি স্টার থাকে, তার মানে আমরা বুঝবো জিরো ওয়ান দিয়ে যত স্ট্রিং হওয়া সম্ভব সবগুলাই এই সেটের আন্ডারে চলে আসছে। সো এইটাই হচ্ছে ক্লিন স্টার বা সিগমা স্টার। একটা আছে হচ্ছে ক্লিন ক্লোজার বা প্লাস, সিগমা প্লাস। এটার সাথে সিগমা পার্থক্য কি? দ্য সেট অফ নন এমটি স্ট্রিংস ফ্রম অ্যালফাবেট সিগমা ইজ ডিনোটেড বাই সিগমা প্লাস অর ক্লিন ক্লোজার বা ক্লিন প্লাস। ঠিক আছে, তো সিগমা স্টারের সাথে সিগমা প্লাসের পার্থক্য আমি সহজে বলে দিই। এখানে সিগমা স্টারের মাঝে কি আসবে? সব ধরনের স্ট্রিং আসবে, যা যা হওয়া সম্ভব, যে কোনো ধরনের লেন্থ হওয়া সম্ভব। সেটা জিরো হতে পারে, এই জন্য এপসাইলন আসছে, বা ওয়ান ওয়ান হতে পারে, টু হতে পারে, যাই খুশি তাই হতে পারে। বাট সিগমা প্লাস বা ক্লিন ক্লোজার ক্লিন প্লাস দিয়ে বোঝায় নন এমটি স্ট্রিঙ্গুলার সেট। তার মানে হচ্ছে তুমি যদি সিগমা স্টার থেকে তুমি যদি এপসাইলনটা বাদ দাও, তাহলে তুমি সিগমা প্লাস পেয়ে যাবা। এটা যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা? সিগমা প্লাস পাবা। ঠিক আছে, সহজ কথায়। কারণ সিগমা প্লাস হচ্ছে দ্য সেট অফ নন এমটি স্ট্রিংস। সেটা একটা এমটি স্ট্রিং ছিল সিগমা স্টারের মাঝে, তো সিগমা স্টার থেকে তুমি এমটি স্ট্রিং বাদ দিয়ে দিই, তাহলে সিগমা প্লাস পাবো। আর বাকিটুকু সেম, কোনো পার্থক্য নাই। এখন একটা জিনিস খেয়াল করো, সিগমা এবং সিগমা ওয়ান দুইটাই কিন্তু সেট সেম, সেমের যে কন্টেন্ট সেটা কিন্তু সেম। তাহলে কোনটা সিম্বল কোনটা স্ট্রিং? দেখো উপরে, এখানে সিগমা ছিল এবিসি, সিগমা ওয়ান এবিসি, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে স্ট্রিং অফ লেন্থ ওয়ান। এখানে লেন্থ ওয়ান এর স্ট্রিং আছে, বাট এগুলা সিম্বল। ঠিক আছে, সেজন্য ভালো হচ্ছে, দেখো, উই শ্যাল ইউজ দ্য সেম নোটেশন ফর টু সেটস। Instead, it may be inferred from the context whether we are speaking about all an alphabet or a set of strings. So আমরা এখন থেকে সিগমা এবং সিগমা ওয়ান আলাদা করে লিখবো না, আমরা প্রত্যেক জায়গায় লিখবো সিগমাই। ঠিক আছে, এরকম সিগমাই লিখবো, সিগমা ওয়ান আর লেখার কোনো প্রয়োজন নেই, যে দুইটা সেম। কিন্তু আমরা কখন স্ট্রিং কখন অ্যালফাবেট বুঝবো কিভাবে? এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। ইট মে বি ইনফার্ড
from the context whether we are speaking about an alphabet or a set of strings. Okay, so context যেমন হবে আমরা সেটাই বুঝে নিব, বাট সিম্বল সেমই থাকবে। এরপর আসো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? তুমি ইংলিশের ক্ষেত্রে চিন্তা করো, আমি ইংলিশটা বলছি কারণ আমরা এটা সবসময় ইউজ করি, ব্যবহার করি, এজন্য। ইংলিশের সিম্বল গুলো কি ছিল? এ বি সি, ঠিক আছে? সেখান থেকে স্ট্রিং গুলো বা ওয়ার্ড গুলো কিভাবে তৈরি হলো? যেমন বললাম BALL বল, CLASS ক্লাস, EMPTY এমটি, কিছু সিম্বল সিকুয়েন্সিয়ালি একটা পর একটা বসানোর পরে আমরা কিছু ওয়ার্ড পেয়েছি, তাই তো? এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলতে হবে কি বোঝায়? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি? ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই স্ট্রিং এরই একটা সমষ্টি, একটা সেট, তাই না? এই ওয়ার্ড গুলো মিলেই তো অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা হয়। একটা সেন্টেন্স আমরা লিখি, সেন্টেন্সের মধ্যে কি থাকে? ওয়ার্ড থাকে, ঠিক আছে? ওয়ার্ড গুলো কোথেকে আসছে? সিম্বল থেকে আসছে। সেই জন্য দেখো ডেফিনেশনটা কি বলা হচ্ছে, a set of strings all of which are chosen from some sigma star where sigma is a particular alphabet is called a formal language or language. তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে যে স্ট্রিং এর সেটটা তৈরি হবে, যে স্ট্রিং এর সেটটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলবো, এই স্ট্রিং গুলা সিম্বল একটা নির্দিষ্ট অ্যালফাবেট থেকে আসতে হবে, ঠিক আছে? যেমন বললাম BALL বল, BAT ব্যাট, তারপরে এনিথিং যাই বলো না কেন, এটার দুইটা স্ট্রিং, আমি যদি সেট বলি একটা, তাহলে কিন্তু এটা একটা আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারবো, ঠিক আছে? কারণ শর্ত কি ছিল? স্ট্রিং এর সেট হইতে হবে, এখানে দুইটা স্ট্রিং আছে, স্ট্রিং এর সেট হয়েছে এটা, এবং এর সিম্বল গুলো নির্দিষ্ট অ্যালফাবেট থেকে আসতে হবে। এই অ্যালফাবেটটা কি? ধরো যদি এ থেকে জেড অ্যালফাবেট বলি, সেখান থেকে আসছে যদি ধরে নেই, তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো ইফ সিগমা ইজ অ্যান অ্যালফাবেট and L subset of sigma star, then L is a language over sigma. সিগমা স্টার দিয়ে কি মিন করছি একটু আগে আমরা? একটা সেট, যে সেটের মাঝে ওই অ্যালফাবেট যত ধরনের স্ট্রিং হওয়া সম্ভব সবগুলোই, সেটা হচ্ছে সিগমা স্টার। একটু আগে বলে আসছি, আবার বলছি, সিগমা স্টার হচ্ছে সিগমা যে অ্যালফাবেট, তার মধ্যে যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো দিয়ে যত ধরনের স্ট্রিং হওয়া সম্ভব, লেন্থ 0 থেকে যে লেন্থ যাই হোক না কেন তার উপরে, তার সেট হচ্ছে সিগমা স্টার। তাহলে এলটা একটা ল্যাঙ্গুয়েজ কখন হবে? ওই অ্যালফাবেটের উপরে এল এর যে সেট, সে সেটটা অবশ্যই সিগমা স্টার সাবসেট হইতে হবে, তাই না? মানে সাবসেট অথবা সমান আর কি, তাহলে সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারবো। দেন এল ইজ এ ল্যাঙ্গুয়েজ ওভার অ্যালফাবেট ওভার সিগমা। A language over sigma need not include strings with all the symbols of sigma. এই জন্য কিন্তু সাবসেট বলা হচ্ছে, এল সাবসেট যদি হয় তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ হবে। যেমন এখানে যে ধরো এটা যদি এল দিয়ে দিই, এই এল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে অলরেডি। যদি আমার অ্যালফাবেটটা এ থেকে জেড হয়, ধরো এ ডট 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 দিয়ে জেড দিলাম। এখন চিন্তা করো, এখানে যে সিগমাটা আছে, সিগমা যদি স্টার আমি নেই, তাহলে কতগুলো স্ট্রিং হবে? অসংখ্য স্ট্রিং, তাই না? এমটি স্ট্রিং থেকে শুরু করে লেন্থ 1 এর স্ট্রিং, লেন্থ 2 এর স্ট্রিং, লেন্থ 3 এর স্ট্রিং, অসংখ্য স্ট্রিং হবে এরকম, ঠিক আছে? কিন্তু এই এল এর মাঝে কিন্তু সবগুলো স্ট্রিং আসে নাই, কিন্তু দুইটা স্ট্রিং আসছে, তাহলেও কিন্তু এই এলটা এই সিগমা এর ল্যাঙ্গুয়েজ। এজন্যই বলা হচ্ছে a language over sigma need not include strings with all the symbols of sigma. তো এখানে যতগুলো সিম্বল আছে এ থেকে জেড 26টা, সব সিম্বল দিয়ে স্ট্রিং থাকতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? জাস্ট অ্যালফাবেট মধ্যে থাকলেই হলো। If L is a language over alphabet, it is also a language over any alphabet that is a superset of sigma. এই কথাটা মানে কি? If L is a language over sigma, it is also a language over any alphabet that is a superset of sigma. Superset sigma বলতে কি বোঝাচ্ছে? ধরো এখানেই লিখি, এর মধ্যে আছে এ বি, এবং এর একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এল, এর মাঝে ধরলাম এ আছে,
এ বি আছে। এখন এই সিগমা এর একটা সুপারসেট যদি আসে, সুপারসেট হচ্ছে আরেকটা সেট, তাই না, যে সেটের মাঝে এগুলো সাবসেট হিসেবে থাকবে। যেমন ধরলাম আমি সিগমা ওয়ান, ফার্স্টে ধরলাম আর কি। আচ্ছা, ওয়ান দিলে তো ডেফিনেট অন্যরকম হয়ে যাবে সিম্বলটা। ধরো সিগমা, এভাবে ওয়ান দিলাম, দিলে এখানে আসলো এ বি সি। তাহলে আমি বলতে পারি এই সিগমা ওয়ান সুপারসেট অফ সিগমা। এখন এখানে যে বলা হচ্ছে কথা, সেটা হচ্ছে এল যদি এই সিগমা এর ল্যাঙ্গুয়েজ হয়, ডেফিনেটলি সিগমা ওয়ান এরও ল্যাঙ্গুয়েজ হবে। কারণ কি? কারণ এল এই সিগমা ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে, এর যে সিম্বল গুলা বা স্ট্রিং গুলা সবগুলো সিম্বল এই সিগমা থেকে আসছে। এখন এই যে সিগমা ওয়ান, এটা এই সিগমার সুপারসেট। তার মানে কি, এই সিগমার মধ্যে যে সিম্বল গুলো আছে সেগুলো অবশ্যই সিগমার মধ্যেও থাকবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এলটা এই সিগমা ওয়ানের ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, সেই কথাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, কমপ্লিমেন্ট অফ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট অফ ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে সিগমা স্টার মাইনাস এল। তো সিগমা স্টার থেকে যত স্ট্রিং হওয়া সম্ভব সেখান থেকে এলটা বের করে দিই, তাহলে এটা কমপ্লিমেন্ট অফ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্ট বলবো। ফাই, দ্য এমটি ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ ওভার এনি অ্যালফাবেট। এটা দিয়ে আমরা এমটি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি। ফাই যে কোনো অ্যালফাবেটের মধ্যে হতে পারে। ঠিক আছে, এখানে খেয়াল করো, এই যে একটা সেট তৈরি করা হচ্ছে, এই সেটের মধ্যে কিন্তু একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে এপসাইলন। এপসাইলন কিন্তু এমটি স্ট্রিং, বা সেটা একটা স্ট্রিং। ওকে, যদি কোনো সেটের মধ্যে একটা স্ট্রিং থাকে, সেটা কিন্তু আর এমটি ল্যাঙ্গুয়েজ হলো না। সেজন্যই ফাই এবং সেট অফ এপসাইলন কিন্তু ইকুয়াল না। ফাই মানে বোঝানো হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে কোনো স্ট্রিং নাই। ফাই মানে হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, যার মাঝে কোনো স্ট্রিং নাই। আর এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্ট্রিং আছে, এটা হচ্ছে এমটি স্ট্রিং। ওকে, এজন্য দুটো কিন্তু সমান না। আচ্ছা, এক্সাম্পল দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল স্ট্রিংস কনসিস্টিং অফ n zeros followed by n ones for some n greater than equal to 0। এটা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন বলা হচ্ছে। ডেফিনেশনটা কি? সেই ধরনের স্ট্রিং গুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে আসবে যে স্ট্রিং গুলা কনসিস্ট করবে কি দিয়ে, n zeros followed by n ones, মানে n সংখ্যক জিরো তারপর n সংখ্যক অন যদি থাকে, তাহলে সেটা সেই ধরনের স্ট্রিং গুলা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে। তার মধ্যে দেখো এমটি পড়ে কিনা, এমটি স্ট্রিং এর মাঝে জিরো সংখ্যক জিরো, জিরো সংখ্যক ওয়ান, তার মানে কন্ডিশনটা ফুলফিল করে, সো এমটি স্ট্রিং মধ্যে পড়বে। এরপরে একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তিনটা জিরো তিনটা ওয়ান। সো এই প্রত্যেকটা স্ট্রিংই আমাদের কন্ডিশন অনুযায়ী ফুলফিল করছে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুডেড হয়ে গেল। নেক্সট দেখো, আরেকটা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন বলা হচ্ছে, দ্য সেট অফ স্ট্রিংস অফ জিরোস এন্ড ওয়ানস উইথ অ্যান ইকুয়াল নাম্বার অফ ইচ। এখানে বলা হলো দ্য সেট অফ স্ট্রিংস অফ জিরোস এন্ড ওয়ানস উইথ অ্যান ইকুয়াল নাম্বার অফ ইচ, মানে স্ট্রিং গুলো জিরো এবং ওয়ান দিয়ে তৈরি হবে, কিন্তু শর্ত হচ্ছে জিরো এবং ওয়ানের সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, তো চিন্তা করো যে এখানে যে সেট অফ স্ট্রিংস আছে সেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য। এখানে প্রত্যেকটি স্ট্রিং এ জিরো এবং ওয়ানের নাম্বার সমান। এখানে জিরো একটা, এখানে ওয়ান একটা, এখানে জিরো জিরো সংখ্যক, ওয়ান জিরো সংখ্যক, এইখানে এটাতে জিরো দুইটা, ওয়ান দুইটা, জিরো তিনটা, ওয়ান তিনটা। সো এই ল্যাঙ্গুয়েজের কন্ডিশন ফুলফিল করলো, দ্যাট মিনস এই প্রত্যেকটি স্ট্রিং কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আসতে পারে। কিন্তু এখানে খেয়াল করো, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে যে স্ট্রিংটা আসছে জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে কিন্তু দুইটা জিরো আছে দুইটা ওয়ান আছে। সো এটা এই স্ট্রিং এর কন্ডিশন ফুলফিল করছে, এই জন্য স্ট্রিং এর মাঝে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে। এটা কিন্তু আমরা এটার মধ্যে ঢুকাতে পারবো না, কারণ এটা কন্ডিশন আলাদা ছিল। কন্ডিশন ছিল হচ্ছে এন সংখ্যক জিরো ফলোড বাই এন সংখ্যক ওয়ান, তখন আগে জিরো থাকতে হবে, পরে ওয়ান আসতে পারে। ঠিক আছে, সো এই জন্য এইগুলা এইগুলা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আসতে পারবে, বাট এই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্ট্রিং কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যেতে পারবে না। এরপর আমরা ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করার জন্য আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে সেট ফরম্যাটস। সেট ফরম্যাটসের সাহায্যে আমরা ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করতে পারি। এটা নিয়মটা কি? কার্লি ব্রেসের শুরুতে ডাব্লিউ লিখলাম, ডাব্লিউ তে স্ট্রিং বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে কি ধরনের স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আসবে, এবং এরপরে সাচ দ্যাট ডেফিনেশনটা বলে দেওয়া আছে। ঠিক আছে, ডাব্লিউ কনসিস্ট অফ ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস। সো এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি সেট ফরম্যাটের সাহায্যে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, এটা যদি আমরা সেট ফরম্যাটের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? কার্লি ব্রেসের শুরুতে ডাব্লিউ লিখলাম,
ডাব্লিউ দিয়ে কিন্তু এই সেটের স্ট্রিংদেরকে বোঝানো হচ্ছে যে এই সেটের স্ট্রিং গুলা কেমন হবে। সো ডাব্লিউ বলতে ওই স্ট্রিং বোঝানো হচ্ছে সাচ দ্যাট, এরপর বলা হচ্ছে ডেফিনেশনটা, ডাব্লিউ কনসিস্ট অফ অ্যান ইকুয়াল নাম্বার অফ জিরো দেন ইকুয়াল নাম্বার অফ ওয়ান। ওকে, সো এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করতে পারি। সো আজকে আমাদের টপিক এইটুকুই ছিল, জাস্ট বেসিক এলিমেন্টস। দেন নেক্সট ক্লাসগুলোতে আমরা এরপরে আগাবাতে থাকবো, কিন্তু প্রত্যেকটা লেকচারে কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ লেকচারে এই টপিকগুলো আমাদের লাগবে, কাজে লাগবে, কনসেপ্টগুলো, সেগুলো একটু সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে? সো আজকে আমাদের এইটুকু ছিল, আমরা এখন ক্লাস শেষ করতে পারছি আপাতত। স্যার